হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির প্র্যাকটিস সেট। ওকে, এবং এটা হলো আমার 4 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে নিচের কোনটি পশ্চিম উপকূলের অংশ নয়? নিচের কোনটি পশ্চিম উপকূলের অংশ নয়? দেখো, প্রথমে আছে মালাবার উপকূল। এটা কিন্তু পশ্চিম উপকূলের অংশ, কারণ মালাবার উপকূল যেটা কেরালা উপকূল নামে পরিচিত এবং এটা ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 2 নম্বরে হলো কঙ্কন উপকূল, এটাও পশ্চিম উপকূলের অংশ এবং কঙ্কন উপকূল হলো সবথেকে ভগ্ন উপকূল, সবচেয়ে ভগ্ন উপকূল হলো কঙ্কন উপকূল। 3 নম্বর হচ্ছে কর্ণাটক উপকূল, এটাও পশ্চিম উপকূলের অংশ। তাহলে পশ্চিম উপকূলের যেটা অংশ নয় সেটা হলো করমণ্ডল উপকূল, অপশন ডি রাইট আনসার। করমণ্ডল উপকূল কিন্তু পশ্চিম উপকূলের অংশ নয়। করমণ্ডল উপকূল হলো পূর্ব উপকূলের অংশ, পূর্ব উপকূলের অংশ। এবং করমণ্ডল উপকূল তোমার কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। নেক্সট, ইবন বতুতা কিতাব উল রাহেলা বা সফরনামা বইটি কোন ভাষায় লিখেছিলেন? ইবন বতুতা কিতাবুল রাহেলা বা সফরনামা বইটি কোন ভাষায় লিখেছিলেন? প্রথমত, ইবন বতুতার যে বই সেটা হলো কিতাবুল রাহেলা বা সফরনামা। তা বলা হচ্ছে এখানে যে বইটি তিনি কোন ভাষায় লিখেছিলেন? তিনি লিখেছিলেন এটা আরবি ভাষায়, অপশন এ রাইট আনসার। আরবি ভাষায় লিখেছিলেন কিতাবুল রাহেলা বা সফরনামা। ইবন বতুতা ভারত এসেছিলেন কার সময়কালে? সেক্ষেত্রে হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তিনি ভারতে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে তিনি এসেছিলেন, অর্থাৎ ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে। এবং তিনি দিল্লিতে প্রধান কাজী হিসাবে নিযুক্ত ছিলেন 4 বছর। ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক তার সময়কালে দিল্লির প্রধান কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন। কাকে? এই ইবন বতুতাকে। কত বছরের জন্য? 4 বছরের জন্য। এবং ইবন বতুতা ভারতে মোট কত বছর ছিলেন? সেক্ষেত্রে হবে 14 বছর। ভারতে মোট 14 বছর তিনি ছিলেন। ওকে, এবং ইবন বতুতার যে আসল নাম সেটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে হবে আবদুল্লাহ মোহাম্মদ। ওকে, নেক্সট, 1983 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের বিষয়ে কোন কমিশনকে নিযুক্ত করেছিল? 1983 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের বিষয়ে কোন কমিশনকে নিযুক্ত করেছিল? এটা করেছিল সরকারিয়া কমিশন, অপশন ডি রাইট আনসার। সরকারিয়া কমিশনকে নিযুক্ত করেছিল। 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন ধর্মের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন ধর্মের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? দেখো, সবথেকে সাক্ষরতার হার বেশি হলো জৈন ধর্ম, অপশন ডি রাইট আনসার। জৈন ধর্মের সাক্ষরতার হার সবথেকে বেশি, কত? প্রায় 86.73%। এটা প্রথম। দ্বিতীয় যদি বলা হয় কোন ধর্ম, সেক্ষেত্রে হবে খ্রিস্টান ধর্ম। সেক্ষেত্রে হবে কত পার্সেন্ট? 74% মতো, 74%। 3 নম্বরে হচ্ছে বৌদ্ধ ধর্মের সাক্ষরতার হার 3 নম্বরে কত পার্সেন্ট? 71%। বৌদ্ধর পরে শিখ, তারপরে হচ্ছে হিন্দু ধর্ম এবং লাস্টে হচ্ছে মুসলিম ধর্ম। ওকে, নেক্সট, ভারতরত্ন দেওয়া হয়, ভারতরত্ন যে পুরস্কার সেটা দেওয়া হয় কার দ্বারা এবং কবে, কোন তারিখে দেওয়া হয়, এটাই বলা হচ্ছে এখানে। ওকে, তো ভারতরত্ন পুরস্কার যেটা সেটা দেওয়া হয় রাষ্ট্রপতি দ্বারা এবং 26শে জানুয়ারি, অপশন এ রাইট আনসার। রাষ্ট্রপতি দ্বারা এবং 26শে জানুয়ারি। যদি বলা হয় প্রথম যে ভারতরত্ন পুরস্কার সেটা কে দিয়েছিলেন, কোন রাষ্ট্রপতি দিয়েছিলেন, সেক্ষেত্রে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতরত্ন পুরস্কার দিয়েছিলেন। নেক্সট, প্লেয়িং টু উইন এটি কার আত্মজীবনী? দেখো, প্লেয়িং টু উইন এটি কার আত্মজীবনী? এটা হলো সাইনা নেহওয়ালের আত্মজীবনী, অপশন এ রাইট আনসার। সাইনা নেহওয়ালের আত্মজীবনী হলো প্লেয়িং টু উইন। ওকে, এছাড়া সাইনা নেহওয়াল কোন খেলার সাথে সম্পর্কিত? সেক্ষেত্রে হবে ব্যাডমিন্টন। তিনি কোথাকার? হায়দ্রাবাদের। এবং তিনি 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 2012 সালে লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত এবং হায়দ্রাবাদের বাসিন্দা। ওকে, নেক্সট, অখিল ভারতীয় হরিজন সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? অখিল ভারতীয় হরিজন সংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
অখিল ভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠিত হয় 1932 সালে, অপশন সি রাইট আনসার। 1932 সালে অখিল ভারতীয় যে হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন, সেক্ষেত্রে হবে গান্ধীজি। গান্ধীজি অখিল ভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কত সালে, 1932 সালে। যদি বলা হয় এই যে অখিল ভারতীয় হরিজন সংঘের প্রথম সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে হবে ঘনশ্যাম দাস বিড়লা। ওকে, নেক্সট। নিচের কোনটি ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক? এটা হলো উলার লেক হলো ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক। ওকে, এছাড়া যদি বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি এলাকা অনুসারে, সেক্ষেত্রে হবে ভেমনাদ যে হ্রদ সেটা হলো দীর্ঘতম। ওকে, এছাড়া ভারতের যদি বলা হয় যে বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ, ভারতের বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ, সেক্ষেত্রে হবে রাজস্থানের সম্বর হ্রদ। ওকে, নেক্সট। নিচের কোনটি অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্যশৈলী? এটা হলো পপির হলো অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্যশৈলী, অপশন ডি রাইট আনসার। নিচের কোন স্থানে জৈন তীর্থঙ্কর মহাবীর মারা গেছেন? তিনি মারা গেছিলেন পাভাপুরি, অপশন ডি রাইট আনসার। পাভাপুরিতে মারা গেছিলেন। ওকে, দেখো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং লাস্ট যে 24তম তীর্থঙ্কর তিনি ছিলেন এই মহাবীর। ওকে, তো মহাবীর জন্মগ্রহণ করেছে, মহাবীরের যে জন্ম সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল এই বৈশালীর নিকট কুন্দগ্রামে জন্ম হয় মহাবীরের। কত সালে? 540 খ্রিস্টপূর্বে BC, 540 খ্রিস্টপূর্বে। এবং এই যে কুন্দগ্রাম, যেটা বর্তমানে মুজফ্ফরপুর জেলার বসার গ্রাম বলা হয়, ওকে, এবং মহাবীর তিনি গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে? গৃহত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। তিনি কৈবল্য লাভ করেছিলেন কত বছর বয়সে? 42 বছর বয়সে। এবং তার যে চিহ্ন সেটা কি ছিল? সিংহ ছিল তার চিহ্ন। ওকে, নেক্সট। কোন তাপমাত্রায় জলের আপেক্ষিক ঘনত্ব সর্বোচ্চ হয়? এটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের আপেক্ষিক ঘনত্ব সর্বোচ্চ হয়। নেক্সট। ভারতের সংবিধানে পঞ্চায়েত ও পৌরসভা সম্পর্কিত 73তম ও 74তম সংবিধান সংশোধনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো ভারতের সংবিধানের যে পঞ্চায়েত সম্পর্কিত যে সংশোধন সেটা ছিল 73তম সংবিধান সংশোধন, আর পৌরসভার সাথে সম্পর্কিত হলো 74তম সংবিধান সংশোধন। তা বলা হচ্ছে এই দুটি যখন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও, অপশন সি রাইট আনসার। PV নরসিমহা রাও, অপশন সি রাইট আনসার। কারণ এই যে 73তম এবং 74তম যে সংবিধান সংশোধনী সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1992 সাল। তো 1992 সালে প্রধানমন্ত্রী কে ছিলেন? PV নরসিমহা রাও। নেক্সট। বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর রচয়িতাকে? এর রচয়িতা হলেন মুন্সি প্রেমচাঁদ, অপশন ডি রাইট আনসার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক উপজাতি বাস করে? দেখো সর্বাধিক সংখ্যক উপজাতি বাস করে মধ্যপ্রদেশ, অপশন এ রাইট আনসার। সর্বাধিক সংখ্যক যে ST অর্থাৎ উপজাতির সংখ্যা সেটা বাস করে মধ্যপ্রদেশে। যদি বলা হয় শতাংশের হিসাবে কোন রাজ্যে সবচেয়ে বেশি, শতাংশের হিসাবে সেক্ষেত্রে হবে কিন্তু মিজোরাম। শতাংশের হিসাবে মিজোরামে বেশি, আর সর্বাধিক সংখ্যক বাস করে মধ্যপ্রদেশ। নেক্সট। থোরিয়ামের সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে, থোরিয়ামের যে সবচেয়ে বড় ভাণ্ডার সেটা কোথায় রয়েছে, কোন দেশে? সেক্ষেত্রে হবে ভারতের সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে থোরিয়ামের। নেক্সট। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বোচ্চ? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বোচ্চ? এটা হলো কেরালা এবং লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। কেরালা রাজ্যের দিক থেকে সবথেকে বেশি সাক্ষরতার হার হলো কেরালাতে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, দেখো যদি বলা হয় 2011 সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে সবথেকে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল
কেরালা। কোন রাজ্যের? কেরালা, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে লাক্ষাদ্বীপ, 2 নম্বরে লাক্ষাদ্বীপ। 3 নম্বরে হচ্ছে মিজোরাম, 4 নম্বরে গোয়া, 5 নম্বরে ত্রিপুরা, তারপরে দমন ও দিউ। ওকে। আর সর্বনিম্ন যদি বলা হয় সাক্ষরতার হার 1 নম্বরে কি? 2011 সালে সেন্সাস অনুসারে বিহার পর কি আছে? অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট, ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপ দেশ হলো কোনটি? ভারত মহাসাগরের যে ক্ষুদ্রতম দ্বীপ দেশ সেটা কোনটি? সেটা হলো মালদ্বীপ। মালদ্বীপ হলো ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপ দেশ। সংবিধানের কোন অনুচ্ছেদটি কেন্দ্রীয় সরকার দ্বারা রাজ্যগুলিকে অনুদানের সাথে সম্পর্কিত? অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যখন অনুদান প্রদান করে সেটা সংবিধানের কোন আর্টিকেল অনুসারে এটা কোন আর্টিকেল মানে সম্পর্কিত? সেটা হলো অনুচ্ছেদ 275 নম্বর আর্টিকেল, অপশন সি রাইট অ্যান্সার। মাদ্রাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদ্রাজ, যার বর্তমান নাম হলো চেন্নাই, সেই মাদ্রাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হলেন ফ্রান্সিস ডে। ফ্রান্সিস ডে ছিলেন মাদ্রাজের প্রতিষ্ঠাতা। যেমন কলকাতার বলা হয় জব চার্নক, ঠিক একই রকমভাবে মাদ্রাজের হলেন ফ্রান্সিস ডে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের বৃহত্তম উপজাতি সেটা হলো ভিল। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের বৃহত্তম উপজাতি হলো ভিল। 2 নম্বরে যদি বলা হয় গন্ড, 2 নম্বরে গন্ড উপজাতি। নেক্সট, পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলওয়ে জোনের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কলকাতায় অবস্থিত পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর। নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? দেখো, কৃষ্ণা নদীর উপনদী হলো ঘাটপ্রভা। ঘাটপ্রভা হলো কৃষ্ণা নদীর উপনদী। এছাড়া কৃষ্ণা নদীর সবচেয়ে ছোট যে উপনদী, সবচেয়ে ছোট উপনদী হলো কয়না হলো সবথেকে ছোট উপনদী। এছাড়া কৃষ্ণা নদীর অন্যান্য উপনদীগুলি কি আছে? যেমন তুঙ্গভদ্রা আছে, মুসি, তুঙ্গভদ্রা, দুধগঙ্গা, তারপরে মালপ্রভা, ঘাটপ্রভা তো বললাম, মালপ্রভা, তারপরে ভীমা, এগুলো সবই কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদীর তীরে কোন শহর অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এছাড়া কৃষ্ণার উপনদী বললাম যেটা মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীর তীরে। নেক্সট, প্রভাত ফেরি নিচের কোন উৎসবের সাথে সম্পর্কিত? প্রভাত ফেরি নিচের কোন উৎসবের সাথে সম্পর্কিত? এটা হলো গুরু পরবের সাথে সম্পর্কিত, অপশন ডি রাইট আনসার, গুরু পরব। রাজস্থানের দিলওয়ারা জৈন মন্দির কে নির্মাণ করেন? রাজস্থানের দিলওয়ারা যে জৈন মন্দির সেটা কে নির্মাণ করেন? দেখো, এটা নির্মাণ করেছিলেন বিমল শাহ, অপশন সি রাইট আনসার। বিমল শাহ নির্মাণ করেছিলেন রাজস্থানের দিলওয়ারা জৈন মন্দির। ওকে, এই যে রাজস্থানের দিলওয়ারা জৈন মন্দির এটা কোথায়? মাউন্ট আবুতে অবস্থিত, ওকে। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও সংশ্লিষ্ট খাতে গড় বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও সংশ্লিষ্ট খাতে গড় যে বৃদ্ধির হার সেটা সর্বাধিক হয়েছিল? এটা হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন বি রাইট আনসার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। নেক্সট, মঙ্গল পাণ্ডে কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? দেখো, মঙ্গল পাণ্ডে ছিলেন উত্তরপ্রদেশ, অপশন বি রাইট আনসার, উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে। এবং প্রথম যে সিপাহী বিদ্রোহ সেটা কোথায় শুরু হয়েছিল? 1857 সালের 29শে মার্চ। কোথায় শুরু হয়েছিল? এটা হয়েছিল ব্যারাকপুর, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এবং এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুরেই সিপাহী বিদ্রোহ শুরু হয় কার হাত ধরে? এই মঙ্গল পাণ্ডের হাত ধরে। ওকে, এবং মঙ্গল পাণ্ডে ছিলেন 34 নাম্বার নেটিভ ইনফ্যান্ট্রির সাথে সম্পর্কিত। বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ অলকানন্দা নদীর তীরে অবস্থিত, অপশন এ রাইট অ্যান্সার। সুখদেব মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত?
দেখো তিনি কত্থক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। কত্থক, অপশন বি রাইট আনসার। মহারাজ টাইটেল থাকলে সাধারণত কত্থকের সাথে সম্পর্কিত হবে। যদি বলা হয় কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত, সাধারণত কত্থক। ওকে, তবে কিছু কিছু অপশানও মানে এটাও আছে, অন্যান্যও হতে পারে, হ্যাঁ, ব্যতিক্রমও আছে, তাই সাধারণত হবে কত্থক। নেক্সট, ছাপেলি কোন রাজ্যের লোকনৃত্য? ছাপেলি কোন রাজ্যের লোকনৃত্য? দেখো ছাপেলি হলো হিমাচল প্রদেশের লোকনৃত্য। অপশন ডি রাইট আনসার, হিমাচল প্রদেশ। নেক্সট, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? প্রথম হলো ভারতরত্ন, দ্বিতীয় বলা হয়েছে, তাহলে দ্বিতীয় হচ্ছে যে পদ্মবিভূষণ, এটা হলো দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তৃতীয় যদি বলা হয়, তৃতীয় হচ্ছে পদ্মবিভূষণ, এটা হলো তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তারপরে চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। ওকে, তাহলে প্রথম বললে ভারতরত্ন সর্বোচ্চ নাগরিক সম্মান, 2 নম্বরে পদ্মবিভূষণ, 3 নম্বরে পদ্মভূষণ, 4 নম্বরে পদ্মশ্রী। ওকে, তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই। ওকে, বাই।